আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি মালিহা হোসাইন এবং আমি মাহবুবা জানি ডায়না। বাংলাদেশ ভারত সম্পর্কে ৫ আগস্টের পর যে গুণগত পরিবর্তন হয়েছে তা মেনে নিয়ে দিল্লিকে সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, সম্পর্কের টানাপোড়েনে দুই দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সংকটের বিষয়গুলো তোলা হবে। রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন শাকিলা করিম। চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার, কলকাতা আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা, সংখ্যালঘু ইস্যুতে ভারতের মিডিয়ার মিথ্যাচারে প্রতিবেশী দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে সোমবার ঢাকায় হতে যাচ্ছে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। ফরেন সার্ভিস কনসালটেশন নিয়মিত কূটনৈতিক কার্যক্রম হলেও সাম্প্রতিক প্রেক্ষাপটে জসিমউদ্দিন বিক্রম মিস্ত্রির বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে। সার্ক দক্ষিণ এশিয়া জনগণের আকাঙ্ক্ষা শীর্ষক সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বৈঠকে দুই দেশের সম্পর্কের সংকটের বিষয়গুলো তোলা হবে। ৫ আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে গুণগত পরিবর্তন হয়েছে, এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। এটা আমি সেই সূত্রেই কিন্তু আমি প্রপোজ করেছিলাম প্রথমে যে আমাদের যে মেকানিজম আছে ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন, আমরা এটা শুরু করি। ঢাকা সার্ক সামিট আয়োজনের চেষ্টা করবে বলেও জানান তিনি। প্রফেসর ইউনূস অত্যন্ত পজিটিভ এই ব্যাপারে, উনি চান, সত্যি চান যে এই জিনিসটা আবার রিভাইভড হোক এবং আমরা আবার একটা আঞ্চলিকভাবে একটা স্বাভাবিক সম্পর্কে ফিরে যাই। স্ট্যান্ডিং কমিটি মিটিং না হলে যেটা সমস্যা হয়, সার্ক সেক্রেটারিয়েটের পক্ষ থেকে, বিভিন্ন টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে যেগুলি সিদ্ধান্ত হয়, তারা কিন্তু সেই সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারে না। বক্তারাও বলেন, সার্ক কার্যকর থাকলে রোহিঙ্গা সংকট, পানি বন্টন, সীমান্ত হত্যার মতো সমস্যাগুলোর সমাধান সহজ হতো। দক্ষিণ এশিয়ার মানুষের জন্য, মানুষের ভাগ্যের জন্য, মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে সার্ক বড় ভূমিকা পালন করতে পারে। South Asia's economy play greater impact on global economy. It provided opportunity for economic integration with South Asian regions. আমাদের উচিত খাতোয়ারে আমরা এক দেশের সাথে অন্য দেশের সম্পর্কটা আরো বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখা। সার্ককে কার্যকর করার উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। শাকিলা করিম, RTV, ঢাকা। সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে বিজিবি। বিএসএফ এর তরফ থেকে কোনো রকম উস্কানি মোকাবিলায় সব রকম প্রস্তুতি রয়েছে বাহিনীটির। বিকালে পিলখানায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের পুনর্বাসনের সহায়তা কার্যক্রম বিষয়ে এক অনুষ্ঠানে যোগদান শেষে এমন কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সীমান্তে ভারতীয় জনগণ কোনো রকম অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে বাংলাদেশের জনগণ তার জবাব দেবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠানে বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানে আহত 7 জনের মাঝে সহায়তা প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে ওই ধরনের কোনো বড় ধরনের কোনো উত্তেজনা নেই। যদি বিএসএফ এর থেকে কোনো ধরনের উত্তেজনা বা অন্যরকম কোনো কিছু হয়, ওটা প্রতিকার করবে হলো বিজিবি। ওই রকমের নির্দেশনা আছে, ওই রকমের নির্দেশনা আছে, প্রস্তুতিও আছে এবং ওই ধরনের প্রস্তুতিও আছে। অপপ্রচার ও দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র বাদ দিয়ে সমতা, বিশ্বাস ও সম্মান প্রদর্শনকে ভিত্তি ধরে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে ভারতকে আহ্বান জানালো যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদানে আধিপত্য না মানার ঘোষণাও দেয় এ 3 সংগঠন। ভারতীয়দের সাম্প্রদায়িক অপপ্রচার বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না বলে জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অরণ্য গফুরের রিপোর্ট। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা ও ভারতীয় গণমাধ্যমে উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত পদযাত্রায় যোগ দিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে হাজির হয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা। মাথা উঁচু করা বাংলাদেশকে মানতে না পেরে ভারত গায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে বলে অভিযোগ বিএনপির 3 সহযোগী সংগঠনের নেতাদের। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, আমরা তাদেরই উত্তরসূরি। আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা অপসীন। ভারত সরকার বুঝবে বাংলাদেশের মানুষ কখনোই এই আগ্রাসনকে প্রশ্রয় দেন এবং আগ্রাসনকে গ্রহণ করবে না। আরএসএস তারা আবারও নয়া দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনকে ঘেরাও করার পরিকল্পনা গ্রহণ করেছে। তাদেরকে আহ্বান জানাবো তাদেরকে নিবৃত্ত করার জন্য, অন্যথায়
যে ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। আধিপত্যকামী ও হিংসুটে মানসিকতার কারণে কোনো প্রতিবেশীর সঙ্গেই ভারতের বন্ধুত্ব নেই বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। আমরা হলাম শান্তির পক্ষে, আমরাই হলাম প্রকৃত ধর্মনিরপেক্ষ। এই দেশকে আপনি মিথ্যা কলঙ্ক দিয়ে আমাদের এখানকার সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং হাজার বছরের আমাদের যে ভ্রাতৃত্ববোধ, এই ভ্রাতৃত্ববোধকে ভারতের শাসক গোষ্ঠী এটাকে ম্লান করতে পারবে না। পরে নয়াপল্টন থেকে ভারতীয় হাই কমিশন অভিমুখে পদযাত্রা করে তারা। কাকরাইল, মৌচাক, মালিবাগ ঘুরে রামপুরা ব্রিজের উপর আসলে পদযাত্রাকে আটকে দেয় পুলিশ। পরে 3 সংগঠনের 6 শীর্ষ নেতা গুলশানে ভারতীয় হাই কমিশনে গিয়ে স্মারকলিপি দেয়। আমরা চাই তারা বন্ধুসুলভ আচরণ করুক এবং আমরা আরো বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কারো দয়ার দান নয়। এদিকে রাজধানীর এলিফ্যান্ট রোডে অন্য একটি অনুষ্ঠানে অপপ্রচারের জবাবে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান রুহুল কবির রিজভী। তারা গভীর অপপ্রচার এবং চক্রান্তে নেমেছেন। অরণ্য গফুর, RTV, ঢাকা। জনগণের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মানুষের সমর্থন, আস্থা ও বিশ্বাস অর্জন করতে না পারলে 2 দিন পরে ছিটকে যাবেন বলে সতর্ক করেন তিনি। জান প্রাণ দিয়ে হলেও জনগণের আস্থা, বিশ্বাস, ভালোবাসা ধরে রাখার আহ্বান জানান তারেক। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরাত জাহানের রিপোর্ট। বলেন জাতীয় সংসদে বিএনপি ঘোষিত 31 দফা বাস্তবায়নে রাজধানী সহ বরিশাল ও রংপুরে কর্মী সভার এ আয়োজন। খিলক্ষেত ও বরিশালে আয়োজিত সভায় ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কিছু নেতাকর্মীর কাজকর্ম সাধারণ মানুষ পছন্দ করছে না। জান প্রাণ দিয়ে জনগণের আস্থা ধরে রাখতে হবে। একটি রাজনৈতিক দল বা একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় সফলতা কি? সবচেয়ে বড় সফলতা হচ্ছে আপনি যেই এলাকার নেতা বা কর্মী, সেই এলাকার মানুষের সমর্থন হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা বা সবচেয়ে বড় পুঁজি। দেশের বৃহৎ জনগোষ্ঠীর সমর্থন নিজের পক্ষে রাখা। বরিশালে আয়োজিত বিভাগীয় কর্মশালায় তারেক রহমান বলেন, শুধুমাত্র 31 দফা বাস্তবায়ন করাই এ সভার একমাত্র উদ্দেশ্য। আমরা 31 দফা উপস্থাপন করেছি দেশের মানুষের কাছে। সেই 31 দফা আমরা দেশের মানুষের সামনে উপস্থাপন করব, ঘরে ঘরে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা সেই লক্ষ্যেই আমরা আজ এখানে একত্রিত হয়েছি। আমরা অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা এখানে একত্রিত হইনি। বিএনপির 31 দফা নিয়ে বিভাগীয় নগরী রংপুরে জনশক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে রংপুর মহানগর সহ বিভাগের 8টি জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। নুসরাত জাহান, সিনথি, RTV। টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ট্রফি জেতা বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। দুবাই থেকে সরাসরি সে খবর জানাবেন সহকর্মী MM শাফায়েত। শাফায়েত, বাংলাদেশের জয়ে আসলে প্রবাসীদের উল্লাস কেমন দেখতে পাচ্ছেন? আমার সঙ্গে কিছুক্ষণ আগেই আজিজুল হাকিম তামিম আমার সঙ্গে ছিলেন। তিনি আবারও শিরোপা উদযাপনের জন্য দলের অন্যান্যদের সঙ্গে গিয়েছেন এবং আমাদের সঙ্গে দেখতে পাচ্ছেন দলের টিম ম্যানেজার রয়েছেন। আমরা সরাসরি তার সঙ্গে কথা বলতে চাই। আজকে ম্যাচ জয় নিয়ে আসলে কি বলবেন আরটিভির মাধ্যমে? আলহামদুলিল্লাহ, এটা আসলে অনেক প্রত্যাশিত ছিল। আমাদের ছেলেরা অনেক হার্ডওয়ার্ক করেছে গত কয়েকটা মাস। আমরা গতবার চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমাদের টার্গেট ছিল যাতে আমরা এই চ্যাম্পিয়নশিপটা ধরে রাখতে পারি। তো এটা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক জয় মনে করবো। যে কোনো টুর্নামেন্টে ধারাবাহিকভাবে দুইটা ট্রফি জয় করা, এটা আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের ছেলেরা তাদের পারফরমেন্স শো করেছে। আর পাশাপাশি আমাদের যে কোচিং স্টাফরা আছে প্রত্যেকে তাদের সর্বোচ্চ দিয়ে আমাদের এই টিমকে তৈরি করেছে। আমাদের বোর্ড থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সাপোর্ট করার জন্য। অনেক বাংলাদেশি উপস্থিত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশি যারা আমাদেরকে দূর থেকে সাপোর্ট করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন, ইনশাল্লাহ বাংলাদেশ একদিন বড়দের ওয়ার্ল্ড কাপ জিতবে। এই মুহূর্তে আমার সঙ্গে আজিজুল হাকিম তামিম তার সতীর্থদের সঙ্গে ট্রফি উদযাপন শেষে আমার সঙ্গে উপস্থিত হয়েছে। আসলে যেটি জানতে চাচ্ছিলেন যে তামিম কি বলছে, আসলে তামিমের মুখ থেকেই শুনতে চাই যে এই জয় নিয়ে তামিম কি বলতে চায়। আসলে জয় নিয়ে
অনূর্ধ্ব-19 ভারত অন্যতম একটি পরাশক্তি এবং 7 বারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন। সেখানে বাংলাদেশ জয়ের ধারা বজায় রেখে এবারে জয় করতে ভারতের বিপক্ষে কতটা আপনারা শক্তি আপনাদের ক্ষয় করতে হবে? অবশ্যই ফাইনাল খেলা হবে, ভারত আমরা জানি অবশ্যই। আমি শুধু একটা কথা বলছি যে অপোনেন্টের ভাবা কিন্তু আমাদের জায়গাতে বেরিয়ে চেষ্টা করবো, ইনশাল্লাহ চেষ্টা করছি। ধন্যবাদ তামিম আপনাকে। যেমনটি শুনছিলেন তামিম বলছিলেন যে জি সাফায়েত, ধন্যবাদ আপনাকে। প্রাথমিক সংস্কার শেষে নির্বাচনের তারিখ জানানো হবে, তবে কোনো নির্দিষ্ট দিন উল্লেখ করা ঠিক হবে না বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা ভাবছে না সরকার। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা মনে করেন, নির্বাচন সব সমস্যার সমাধান নয়, তবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন পরিবর্তনের সূচনা করবে। মাহিনা ফারতার রিপোর্ট। Expectations are very high. নতুন বাংলাদেশ অর্জন, প্রতিবন্ধকতা ও উত্তরণ শীর্ষক সেমিনারে অংশ নেন অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন, গণমাধ্যম ও ছাত্র সমাজের প্রতিনিধিরা। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ কেমন হবে সে প্রত্যাশার কথা জানান আলোচকরা। Human rights violations which you talked about. নতুন বাংলাদেশে সাম্য ও ন্যায় বিচার চান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ আমাদের সকলকে আশার সঞ্চার করেছে। যত অন্যায়, নির্যাতন বা বৈষম্য সেগুলি উত্তরণের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ হবে। দেশে চলমান বৈষম্যের জায়গা রয়েছে, সেগুলি উত্তরণ ঘটবে। বিএনপির আন্তর্জাতিক সহ সম্পাদক রুমিন ফারহানা বলেন, শুধু বিএনপি না, সব দলই দ্রুত নির্বাচন চায়। গত 50 বছরে আমরা এমন কাঠামো তৈরি করতে ব্যর্থ হয়েছি যেটা এই রাষ্ট্রে সকলের জন্য সমান সুযোগ তৈরি করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ ও সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। গভর্নমেন্ট ইজ নট পলিটিক্যাল, দিস গভর্নমেন্ট ওয়ান্টস টু বি। আমরা রাজনৈতিক সরকার নই, আমরা এখানে থাকতে আসিনি, পরিবর্তনের জন্য এসেছি। প্রাথমিক সংস্কার শেষে নির্বাচনের তারিখ জানানো হবে, তবে এখনই কোনো নির্দিষ্ট দিন উল্লেখ করা ঠিক হবে না। সেটেলমেন্টস ওয়্যার এভরিওয়ান সে দ্যাট উই হ্যাভ স্টেক হিয়ার। সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের কড়া সমালোচনা করেন শফিকুল আলম। মিডিয়া সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত ভুল তথ্য ছড়াচ্ছে। এসব ঘটনার বেশিরভাগই রাজনৈতিক, ধর্মীয় নয়। তাদের অবস্থা পর্যবেক্ষণের জন্য বহুবার ডেকেছি, তারা কেউ আগ্রহ দেখায়নি। আন্তর্জাতিক গণমাধ্যমে তাদের ভুল তথ্যের প্রমাণ উঠে এসেছে। নতুন বাংলাদেশ নির্মাণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে আগ্রহী বলে জানায় আলোচকরা। মাহিনা আরাফাত, RTV, ঢাকা। সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের সব ধরনের ভোট চায় জনপ্রতিনিধিরা। জাতীয় সংসদ ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরেন তারা। কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, আগামীতে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে স্থানীয় সরকার সহ সব নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার বিষয়ে আলোচনা হয়েছে। আতিকা রহমানের রিপোর্ট। সাবেক মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করা জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে স্থানীয় সরকারের সাবেক জনপ্রতিনিধিরা তাদের পদ থেকে অব্যাহতির সমালোচনা করেন। বলেন, এমন সংস্কার প্রয়োজন যাতে মানুষ তার ভোটের অধিকার ফিরে পায়। কোনো টিওনো বা ডিসিকে আমরা দায়িত্ব দিতে চাই না। মতামত দিয়েছি যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে। সেই হায়না সরকারের আমলের কোনো নির্বাচন সঠিক হয়নি, সেই নির্বাচন ব্যক্তিরা যেন না থাকতে পারে বা পুনর্বহাল না হতে পারে। ভুয়া ভোটার যায় একজনের ভোট আরেকজন দেয়, সেক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতি ছাড়া ফেস ডিটেক্টর এবং আইরিস ডিটেক্টর এর ব্যবস্থা করলে লোকটিকে চেনা সহজ হবে। কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, জনপ্রতিনিধিরা মনে করেন নিরপেক্ষ সরকারের অধীনে সব নির্বাচন হওয়া জরুরি এবং জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে চান না তারা। পদচ্যুত করা হয়েছে, তাদেরকে বাতিল করা হয়েছে, প্রায় সবাই অসন্তুষ্ট, কিন্তু তারা চান একটা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সত্যিকারের স্থানীয় সরকার প্রতিষ্ঠান গড়ে উঠুক। আর তারা স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার কথা বলেছেন। স্থানীয় সরকার নির্বাচন, তারপরে জাতীয় নির্বাচনের কথা বলেছেন। আমাদের সব নির্বাচন যেন তত্ত্বাবধায়ক সরকার হয় ভবিষ্যতে। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হয়তো কিছুটা বাড়াইতে হবে। রাষ্ট্রপতি ও সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট ও দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন তারা। আতিকা রহমান, RTV, ঢাকা।
দেশ থেকে দুর্নীতি দূর করতে দুর্নীতি দমন কমিশন দুদককে আগে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে, এমন মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2024 উপলক্ষে আয়োজিত মানববন্ধনে তিনি বলেন, আগের আওয়ামী লীগ সরকার দুদককে তার রাজনৈতিক সুবিধার কাজে লাগিয়েছে, তাই দুদক কমিশনার নিয়োগে রাজনৈতিক প্রভাব মুক্ত হতে হবে। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অভিলাষ নাই, তাই দুদক সহ অন্যান্য সব প্রতিষ্ঠান এমনভাবে সংস্কার করতে হবে যা পরবর্তী সরকার এগিয়ে নিয়ে যায়। এ সময় জানানো হয়, 2009 থেকে 2024 সালের এপ্রিল পর্যন্ত সেবা নিতে গিয়ে বাংলাদেশের পরিবারগুলো গড়ে প্রায় 1,46,252 টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছে। পরবর্তী পর্যায়ে যে আমলাতন্ত্র আছে, বিশেষ করে দুদকের সচিব এবং মহাপরিচালক পর্যায়ে যারা আছেন, তাদের মধ্যে যে আমলাতন্ত্রের প্রতি আনুগত্য, সেটাকে ধ্বংস করতে হবে, সেটাকে নির্মূল করতে হবে। এই দুইটি বিষয় সম্পন্ন করতে না পারা গেলে আমাদের দুর্নীতি দমন কমিশন কখনো কার্যকর ভূমিকা পালন করতে পারবে না। জনরোষের মুখে এবার ক্ষমতা ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বিদ্রোহীরা রাজধানী দামেস্কে প্রবেশ করলে বিমানবন্দর থেকে ব্যক্তিগত উড়োজাহাজে আকাশে উড়াল দেন তিনি। এরপর তার ভাগ্যে কী ঘটেছে তা কেউ নিশ্চিত করতে পারেনি। বিদ্রোহীদের পক্ষ থেকে বলা হচ্ছে, সিরিয়া এখন বাশার মুক্ত। প্রতিক্রিয়ায় রাশিয়ার সমর্থন না থাকায় বাশারের পতন বলে জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়া পরিস্থিতি নিয়ে আরও জানাচ্ছেন ইমরুল হাসান। এভাবেই বাশার আল আসাদের পতনকে উপভোগ করছে সিরিয়ার জনগণ। এর মধ্য দিয়ে টানা 24 বছরের ক্ষমতার পালাবদল হলো দেশটিতে। এর আগে তার বাবা হাফিজ আল আসাদ টানা 29 বছর সিরিয়া শাসন করেন। বাশার আল আসাদের পালানোর মধ্য দিয়ে সিরিয়ায় 53 বছরের আসাদ পরিবারের শাসনের অবসান হলো। সিরিয়ার বিদ্রোহীরা যখন দামেস্কে প্রবেশ করে, সে সময় দামেস্ক বিমানবন্দর থেকে একটি ইলিউশন 75 উড়োজাহাজ আকাশে উড়াল দেয়। সিরিয়ান এয়ার 9218 ফ্লাইটটি দামেস্ক থেকে উড়াল দেয়া সবশেষ ফ্লাইট বলে জানিয়েছে স্বাধীন সংস্থা ফ্লাইট রাডার 24। সংস্থাটি বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচলের উপর নজর রাখে এবং তাদের ওয়েবসাইটে লাইভ মানচিত্র আকারে সে তথ্য প্রদান করে। বাশার আল আসাদ দেশ থেকে পালানোর পর একটি ঘোষণা দেয় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম STS। সিরিয়া এখন মুক্ত এবং জালিম শাসক বাশার আল আসাদের হাত থেকে সিরিয়াকে মুক্ত করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে দামেস্কে অবস্থান করছেন সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘাজি আল জালালি। এখন বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার প্রশাসন থাকবে তার হাতে। আমরা বিদ্রোহীদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছি, তারাও হাত বাড়িয়েছে। দৃঢ়ভাবে বলেছি যে তারা এই দেশের কারো ক্ষতি করবে না। আর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিরোধী বাহিনীকে সরকারের প্রতিষ্ঠান দখল না করতে বিবৃতি দিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী STS এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। দামেস্কে অবস্থানরত সব বিরোধী বাহিনীকে সরকারি প্রতিষ্ঠান দখল করতে নিষেধ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত এসব সরকারি প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী আল জালালির তত্ত্বাবধানেই থাকবে। এর আগে গত কয়েকদিনে আলেপ্পো, হোমস সহ সিরিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। তারা ধীরে ধীরে দামেস্কের দিকে এগোতে থাকে। শনিবার রাতে দামেস্কের উপকণ্ঠে পৌঁছে যায় বিদ্রোহীরা, আর রবিবার সকালে তারা দামেস্কে ঢুকে পড়ে। বাশার আল আসাদ প্রাসাদ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বিদ্রোহীরা সিরিয়াকে মুক্ত বলে আনুষ্ঠানিক ঘোষণা দেয়। ইমরুল হাসান, RTV। বিগত বছরগুলোর মতো 1 জানুয়ারি বই উৎসব হচ্ছে না, তবে জানুয়ারি মাসের মধ্যেই প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে খুলনায় বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এছাড়া প্রতিটি শ্রেণীর বইয়ের কিছু অধ্যায় পরিমার্জন ও পরিবর্তন করার কারণে বই ছাপাতে কিছুটা দেরি হচ্ছে বলে জানান শিক্ষা উপদেষ্টা। রাজধানীর ধানমন্ডিতে শিক্ষার্থী শামীম হত্যা মামলায় নতুন করে আওয়ামী লীগ নেতা ফারুক খান ও সাদেক খান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর সৈকত ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে তাদের প্রত্যেককে এ মামলায় আটক দেখিয়ে আদালতে হাজির করা হয়।
পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিন রেজার আদালত প্রত্যেকের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের 5 মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দেন বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বিভাগ। এই আদেশের ফলে শ্রম আইনের 5 মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রইল। ডক্টর ইউনূসের নামে যখন শ্রম আদালতে পৃথক 5টি মামলা হয় তখন তিনি গ্রামীণ টেলিকমিউনিকেশনসের চেয়ারম্যান ছিলেন। প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন ঘিরে কর্মীর চাকরিচ্যুতির অভিযোগ তুলে 2019 সালে এসব মামলা করা হয়। প্রায় 350 কোটি টাকা ক্রয়াদেশ পেয়ে শেষ হলো ওয়ালটন আয়োজিত শিল্প মেলা অ্যাডভান্সড টেকনোলজি সলিউশন বা এটিএস এক্সপো 2024। শনিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি হল 3-এ আয়োজিত এটিএস এক্সপোর সমাপনী অনুষ্ঠানে এই তথ্য জানায় ওয়ালটন। এতে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, বিএসটিআইয়ের মহাপরিচালক এস.এম. ফেরদাউস আলম, প্যাটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মুনিম হাসান, ওয়ালটন হাইটেকের চেয়ারম্যান এস.এম. শামসুল আলম, ভাইস চেয়ারম্যান এস.এম. আশরাফুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের দুর্ভোগ কমাতে জনতার বাজার চালু করা হয়েছে গাইবান্ধায়। বৈষম্য বিরোধী ছাত্রদের উদ্যোগে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে এই বাজারের কার্যক্রম। এতে খুশি ক্রেতারা, তবে জনতার বাজার নিয়ে বিরোধিতা করছে বাজার সিন্ডিকেটের একটি চক্র। আইসে দেখলাম যে কম দামে পাইতেছি, 2 টাকা কম পাইলেই অনেকটা কাজে লাগে। বাজারের থেকে এখানে কম আছে, বাজার যেতে কম আছে। আমি বাজার থেকে ঘুরে এসে এখান থেকে নিছি। এটা আমাদের মনে করুন পাবলিকের জন্য ভালো, অসহায় গরিব রিস্কালা ভেনালা যারা দিন আনে দিন খায় তাদের জন্য ভালো। বাজার কাদের জন্য? যারা ঘুষ খায়, যারা সুদ খায়, যারা কোটিপতি, যারা শিল্পপতি, তাদের জন্য বাজার। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।